কৃষ্ণনগর বলতেই যে জিনিসগুলির কথা মাথায় আসে তা হলো ক্যাথিড্রাল চার্চ। দিনের বিভিন্ন সময় বিভিন্ন মানুষ নিজেদের প্রার্থনা প্রভু যিশুর কাছে জানাতে জমায়েত হয় এই ক্যাথিড্রাল চার্চ। শহরের প্রাণ বা এই শহরের কেন্দ্রস্থল পোস্ট অফিস মোড়, জগৎখ্যাত গোপাল ভাঁড়ের বাড়ি আর নিপুণ হাতের তৈরি রকমারি মাটির পুতুলের সম্ভারের জন্য ঘূর্ণি। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের প্রাণের রাজবাড়ির মাঠে বসা নদিয়ার সবচেয়ে বৃহৎ মেলা বারোদোল মেলা। জগদ্ধাত্রী পুজোয় সকলের মিলিত কলরব। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান কৃষ্ণনগর। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে স্টেশনে নেমে টোটো করে বউবাজার পাওয়ার হাউসে নেমে 1 মিনিট হেঁটে পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক বাড়িটিতে। রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর বহু গুণী মানুষের পদধূলিতে সমৃদ্ধ হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আগমন। বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয় 1899 সালের 24শে মে বর্তমানে পশ্চিমবঙ্গের আসানসোলের চুরুলিয়া গ্রামে। শৈশব থেকেই চরম দরিদ্রতাকে সঙ্গী করে বেড়ে উঠছিলেন তিনি। আনুমানিক 1924 সালের আগে 25 বছর বয়সে কবি প্রথম আসেন কৃষ্ণনগরে। কবিকে সংবর্ধনা দেওয়া হয়। সম্মেলনে বিদ্রোহী কবি তার নিজের রচিত গান জাতের নামে বজ্জাতি গানটি গেয়েছিলেন। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয়তো মোয়া। হুঁকোর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। তারপর কবি আবার ফিরে যান কলকাতায়। 1926 সালের 3রা জানুয়ারি কবি আবারও ফিরে আসেন কৃষ্ণনগরে। তার আবার ফিরে আসার কারণ সমূহ হল প্রমীলা দেবীর সাথে তার বিবাহের ফলে সৃষ্টি হওয়া সমাজে কটূক্তি ও বিতর্ক, বাড়তে থাকা আর্থিক অনটন, কবির ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়া, তৎকালীন ব্রিটিশ সরকারের হাতে তার 3টি বই বাজেয়াপ্ত হওয়া এবং প্রবাসী পত্রিকা তার প্রতি বিরূপ হয়ে যাওয়া। এমতাবস্থায় কবি হাওয়া বদল করতে আবারও আসেন কৃষ্ণনগরে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বন্ধু বিপ্লবী হেমন্ত কুমার সরকারের সাথে সেই সময় কবি গোলাপট্টি অঞ্চলের CN ঘোষ লেনে এসে ওঠেন এবং সেই সম্মেলনের যে স্বেচ্ছাসেবক বাহিনী, উনি ছিলেন সেই বাহিনীর সর্বাধিনায়ক। উনি নিজে এককালে হাবিলদার ছিলেন, যুদ্ধের সৈন্যের নিয়মগুলো জানতেন এবং ওই সম্মেলনের যে উদ্বোধনী সঙ্গীত উনি লিখেছেন এবং গেয়েছেন, যেটা হলো ওঠরে চাষি জগৎবাসী তোল কাঁধে শাবল। পরবর্তীকালে কংগ্রেসের বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন কৃষ্ণনগরে হয়েছিল মে মাসে, 22 এবং 23শে মে রাজবাড়িতে। তখন কংগ্রেসের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ বাড়ছে, তেমনই একটা সময় মানবতাবাদী কবি চেয়েছিলেন যে অন্তত এই বিদ্বেষটাকে কমিয়ে দিতে হবে। সেই লক্ষ্যেই তার লেখা কান্ডারি হুঁশিয়ার নামক বিখ্যাত কবিতা। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। এবং ওই রাজবাড়ির অনুষ্ঠানে বা সম্মেলনে উনি সেই গান পরিবেশন করেন। এই সম্মেলনটি অসফল হওয়ার ফলে কবি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন এবং সেই কারণে তিনি জনকোলাহল থেকে মুক্ত হওয়ার জন্য
1926-এর শেষের দিকে মিস গ্রেস নামক এক বিদেশিনীর বাগান বাড়িতে আসেন। এরপরই কবির জীবনে শুরু হয় এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমের বাগান সহ 5 বিঘা জমির উপর এই ভবনটি হয়ে উঠল কবির সাহিত্য সাধনার পক্ষে আদর্শ স্থান। সাহিত্য সাধনায় মত্ত কবি দিনের বেশিরভাগ সময় গিয়ে বসতেন জলঙ্গি এবং অঞ্জনা নদীর তীরে। এমন প্রাণখোলা পরিবেশে কবির সাহিত্য সত্তার আরও প্রসার করতে শুরু করল। আর সেই সত্তার নজির হল প্রথম বাংলা ভাষায় গজলের সৃষ্টি। উল্লেখযোগ্য কয়েকটি গজল হল বসিয়া বিজনে কেন একা মনে ও বাগিচায় বুলবুলি তুই ইত্যাদি। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজ দল আজ তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে। এরপর 1926 সালের 8ই অক্টোবর কবির দ্বিতীয় পুত্র অরিন্দম খালেদ অর্থাৎ বুলবুলের জন্ম হয়। এরপর 1927 সালে কবি আমাদের উপহার দেন তার লেখা একমাত্র উপন্যাস মৃত্যুক্ষুধা। এই মৃত্যুক্ষুধার বিষয়বস্তু হল কৃষ্ণনগর শহরের চাঁদ সড়ক এলাকায় হিন্দু, মুসলমান ও খ্রিস্টান নির্বিশেষে একই এলাকায় বসবাসকারী দরিদ্র পীড়িত শ্রমিক শ্রেণীর মানুষের পারিবারিক এবং সামাজিক জীবনের টানাপোড়েন ও জটিলতার একটি বাস্তব চিত্র। জীবনের দরিদ্রতাকে অস্ত্র হিসেবে হাতিয়ার করে তিনি রচনা করলেন তার কবিতা দারিদ্র। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার, বিনামোর সাপে তব হল দরবার। সবশেষে 1928 সালের ডিসেম্বর মাসে প্রবল দরিদ্রতাকে সাথে নিয়ে নিজের স্ত্রী এবং শাশুড়িকে সঙ্গে নিয়ে ত্যাগ করলেন কৃষ্ণনগর। রেখে গেলেন তার স্মৃতিচিহ্ন গ্রেস কটেজ ভবনটিকে। 2012 সালে পাওয়ার হাউস এই ভবনটিকে ভেঙে নতুন কিছু গড়ে তোলার চিন্তাভাবনা শুরু করেছিল। স্মৃতি বিজড়িত এই গ্রেস কটেজ এক জরাজীর্ণ দশায় দাঁড়িয়েছিল। বর্তমানে গ্রেস কটেজের পরিসর জুড়ে রয়েছে কৃষ্ণনগরের পাওয়ার হাউস। পাশাপাশি একদল সাহিত্যপ্রেমী মানুষ যারা কৃষ্ণনগর ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাস করতেন, তারা আকাশবাণীর সকালবেলার একটি অনুষ্ঠান প্রাত্যহিকী, সেই অনুষ্ঠানে পত্র লিখতেন। পাওয়ার হাউসের এই ক্রিয়াকলাপের কথা তারা জানতে পারেন এবং অনিয়মিতভাবে গড়ে ওঠা ওই সংগঠনটি উদ্যোগ নেয় স্মৃতি বিজড়িত এই বাড়িটিকে উদ্ধার করার। হ্যাঁ, এই বাড়িটা আমরা যখন দেখেছি তখন এর ভগ্ন দশা, প্লাস্টার খসে পড়ছে, ইট বেরিয়ে আছে, এই জানলা দরজা কাঠের ছিল তখন, খড়খড়ি জানলা, সেগুলো উঁয়ে খেয়েছে, ছাদের যত্রতত্র অশ্বত্থ গাছ বট গাছ গজিয়েছে, আগাছায় ভরে গেছে চত্বর, এইসব হয়েছে। কিন্তু সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আস্তে আস্তে এই সংস্কারের মাধ্যমে আজকের এই রূপ। অবশেষে 2012 সালে এই অনিয়মিত সংগঠনটি হেরিটেজ কমিশনের দ্বারস্থ হয় এবং গ্রেস কটেজ হেরিটেজ আখ্যা পায়। সেই সঙ্গে এই অনিয়মিত সংগঠনটি একটি পরিবার হয়ে ওঠে, নাম হয় সুজন বাসর। তাদের উদ্যোগেই উদ্ধারের পর
দুবার গ্রেস কটেজ সংস্কার করা হয়। প্রথমটি হয় 2012 সালে এবং দ্বিতীয়টি হয় 2023 সালে। আজ 11 জ্যৈষ্ঠ কবির 125তম জন্মদিবস। এই ভবনে সকাল থেকে প্রচুর মানুষের সমাগম হয়েছে কবিকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। কিন্তু এই বিষয়টি তো 2012 সালে হেরিটেজ ঘোষণার আগে ছিল না। তার মানে এই শহরে একটা নজরুল চর্চা বা নজরুলের প্রতি আবেগ একটা সৃষ্টি হয়েছে, যার কেন্দ্রে এই বাড়িটি। তো এই বাড়িটিকে কেন্দ্র করে আগামী দিনে নবীন প্রজন্মের মধ্যে যাতে আরও উৎসাহ বাড়ে সেই জন্য বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। যেমন সরকারিভাবে পর্যটন দপ্তর বিভিন্ন জায়গা থেকে যারা এখানে কৃষ্ণনগরকে কেন্দ্র করে পর্যটনে আসে তাদেরকে গ্রেস কটেজ দেখানোর একটা উদ্যোগ নেয়, সেটা একটা প্রচার হয়। এছাড়াও আমাদের যে গ্রেস কটেজকে দেখাশোনা করে যে সংস্থা সুজন বাসর, তাদের পক্ষ থেকে বিভিন্ন স্কুল কলেজে গ্রেস কটেজ এবং কাজী নজরুল সম্পর্কে একটা সচেতনতা, একটা পরিচিতি তুলে ধরার জন্য কিছু কিছু উদ্যোগ নিচ্ছে। এবং এখানে একটা চর্চা কেন্দ্র, গবেষণা কেন্দ্র যাতে গড়ে ওঠে তার একটা প্রচেষ্টা চলছে। সেটা জানি না কীভাবে কতটা সফল হবে, কিন্তু চেষ্টাটা চলছে। বর্তমানে কাজীর এই বাড়িটিতে সুজন বাসরের উদ্যোগে নজরুল সম্বন্ধে চর্চা, ছোটদের গান শেখানো ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে এবং একটি আর্কাইভ তৈরির চেষ্টা চলছে। সুজন বাসর হেরিটেজ কমিশন এবং পাওয়ার হাউসের উদ্যোগে বর্তমানে নবরূপে সজ্জিত হয়েছে বিদ্রোহী কবির জীবনের অন্যতম বাসস্থান।